এবারের গল্প জমিদারের দুই রাক্ষসে বউ। রায়হাটি গ্রামের জমিদার মশাইয়ের বউ অনেকদিন হয়েছে মারা গেছেন। তার একমাত্র কন্যা শিমু ও জমিদার একাই থাকে। সবকিছু থাকার পরেও দিন শেষে জমিদার খুব শূন্যতা অনুভব করে। বাবাকে এমন মনমরা হয়ে থাকতে দেখি শিমু একদিন জমিদারকে বলল, বাবা, আমার অনেক দিনের শখ জঙ্গল ঘুরে দেখার আর নিজের হাতে হরিণ শিকার করার। তাই নাকি মা? তাহলে যা, তোর সবচেয়ে প্রিয় সাদা ঘোড়া রাজাকে নিয়ে ঘুরে আয়। কি বলছো বাবা? এত বড় জঙ্গলে আমি একা একা যেতে পারবো নাকি? সব থেকে ভালো হবে তুমি আমার সাথে গেলে। আমি মনে অনেক সাহস পাবো আর তোমারও অনেক ভালো লাগবে। তা কথা মন্দ বলিসনি মা। সত্যি সারাদিন বাড়িতে বসে থেকে মনটা বড্ড একগুঁয়ে হয়ে গেছে। বনের পরিবেশটা দেখতে দারুণ, মনটাও ভালো হয়ে যাবে। ঠিক আছে বাবা, তাহলে কাল আমরা সকাল সকাল বেরিয়ে পড়বো। তুমি তৈরি হয়ে থেকো। পরের দিন সকালে শিমু ও তার বাবা জঙ্গলের উদ্দেশ্যে রওনা দিল। তারা বাবা মেয়ে পুরো জঙ্গলটা ঘুরে ঘুরে দেখছিল। এমন সময় শিমুর চোখে পড়ে জঙ্গলের ভেতরে খুব সাজানো গোছানো একটা জায়গা। অনেক মানুষ সেখানে আনন্দ করছিল। বাবা, ওই জায়গাটা দেখো, কত সুন্দর ফুল দিয়ে সাজানো। মনে হচ্ছে অনেক মানুষ সেখানে। ওরা এমন লতা পাতার পোশাক পরে আছে কেন? ওরা আদিবাসী মা, জঙ্গলে ওদের বাস। হয়তো সেখানে কোনো অনুষ্ঠান হচ্ছে, তাই এত মানুষ। চলো আমরাও যাই সেখানে। ওদের সাথে কথা বলতে আমার খুব ইচ্ছে হচ্ছে। আচ্ছা চল। শিমু ও তার বাবা আদিবাসীদের কাছে গিয়ে দেখলো সেখানে বাঁশের মাথায় দুটো মেয়েকে বাঁধা আর নিচে আগুনের কুণ্ডলি। আদিবাসীরা আনন্দে চিৎকার করছে। এই থাম তোরা, আমার কথা মন দিয়ে শোন। এদের এক্ষুনি আগুনে নিক্ষেপ করব। তোরা সবাই প্রস্তুতি নে। আরে থামো তোমরা, করছোটা কি তোমরা? জীবন্ত দুটো মেয়েকে এভাবে আগুনে কেন পোড়াতে চাইছো? তোমরা কারা বাবু? আমি জমিদার, জঙ্গলের ওপারে পাশের গ্রামে আমার বাড়ি। এজন্যই তো কিছু জানো না। এরা রাক্ষসী। এদের দুজনের আজ আমাদের হাত থেকে নিস্তার নেই। এমন দুটো সুন্দরী মেয়ে রাক্ষসী হয় কি করে? না, তোমাদের কোথাও ভুল হচ্ছে। এদের তোমরা এভাবে মেরো না। জমিদার মশাই শুনুন, এরা আমাদের নামে মিথ্যে বলছে। দয়া করে এদের হাত থেকে আমাদের বাঁচান। আমরা রাক্ষসী না, আমরা মানুষ। অকারণে আমরা মরতে চাই না। দয়া করে আমাদের বাঁচান জমিদার মশাই। ক্ষমা করো সর্দার, আমি জমিদার। মানুষের সঠিক বিচার করাই আমার কাজ। তোমার কাছে হাত জোড় করছি, তুমি এদেরকে ছেড়ে দাও। ছাড়তে পারি এক শর্তে। তোমরা সেই শর্তের কথা বলো। আমার বাবা সব শর্ত মানবে, তবুও অকারণে কারো জীবন নিও না। বেশ, এই দুই মেয়েকে তোমার বাবাকে বিয়ে করে এই জঙ্গল থেকে নিয়ে যেতে বলো, তবেই এদের মুক্তি। না হলে এদের এখনই আগুনে নিক্ষেপ করা হবে। বেশ, তাই হবে। আমি এদের দুজনকে বিয়ে করে আমার বাড়িতে নিয়ে যাব। জমিদার মায়া ও মোহিনীকে বিয়ে করে বাড়িতে নিয়ে এলো। আপনাকে অনেক ধন্যবাদ। আপনি যদি আজ আমাদের জীবন না বাঁচাতেন তবে আমাদের আজ মৃত্যু অনিবার্য ছিল। ভাগ্যিস আপনি আজ জঙ্গলে গিয়েছিলেন, না হলে যে আজ আমাদের কি হতো। সবকিছু সৃষ্টিকর্তার ইচ্ছে হয়, বুঝেছো? তাছাড়া তোমাদের মানুষ হিসাবে আমার খারাপ লাগলো না, তাই তো তোমাদের ওদের হাত থেকে বাঁচালাম। হ্যাঁ, আপনার মেয়েটাও যেমন ভালো তেমন বুদ্ধিমতী। হ্যাঁ, আমার মেয়েটা আমার মতোই ন্যায় বিচারক হয়েছে। তোমাদের দুই বউয়ের কাছে আমার অনুরোধ, আমার মেয়েটা যেন কখনো কষ্ট না পায়। তোমরা ওকে নিজের মেয়ের মতো আগলে রেখো। এ নিয়ে আপনি একটুও ভাববেন না, ও তো আমাদেরই মেয়ে। অনেক রাত হয়েছে, এবার ঘুমিয়ে পড়ুন। সেই রাতে সবাই ঘুমিয়ে গেলে মায়া ও মোহিনী প্রাসাদের ছাদে গেল। মোহিনী, আমাদের আরাম করলে চলবে না, প্রতিশোধ নিতে হবে, চরম প্রতিশোধ। হ্যাঁ মায়া, কিন্তু এই জমিদারের কোনো ক্ষতি যেন না হয়। এ আমাদের জীবন বাঁচিয়েছে। হ্যাঁ চল, আজ কোথাও বের হব না, কাল থেকে পুরো গ্রাম চষে বেড়াবো।
সকালে মায়া ও মোহিনী নদীতে জল আনতে গিয়ে দেখে রাজু নামের এক লোক তার বউকে খুব মারছে, আর তার শাশুড়ি দূরে দাঁড়িয়ে মিটিমিটি হাসছে। পাল, তোর বাবার বাড়ি থেকে আমাকে টাকা এনে দিবি কিনা? এভাবে আমাকে আর মেরো না, আমার বাবা যে খুব গরিব মানুষ, টাকা কোথায় পাবি? তাহলে মর। এরই ফেল, শুধু শুধু একটা আমরা কাঠি ঢেকে আমাদের কাঁধে তুলে দিয়েছি। ওর হাত পা ভেঙে বাপের বাড়ি পাঠিয়ে দে, তবে যদি ওর শিক্ষা হয়। মোহিনী, দাঁড়িয়ে দেখছিস কি? বাড়িতে আয়। হ্যাঁ চল, রান্নায় যে দেরি হয়ে যাচ্ছে, আমি তো ভুলেই গিয়েছিলাম। সেই রাতে তারা দুই বউ ও জমিদার অনেক রাত পর্যন্ত গল্প করে ঘুমিয়ে গেল। মাঝরাতে তারা দুই বোন উঠে বাইরে এলো। মোহিনী চল, আমরা আমাদের আসল রূপে ফিরি, আজ যে দুটো হাতি খাবো। হা 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 হা। আমার যে ভাবতেই আনন্দ হচ্ছে, আজ দুদিন কাঁচা কাঁচা রক্ত মাংসের স্বাদ পাচ্ছি না। চল তাড়াতাড়ি। দুই বোন তন্ত্রমন্ত্র পাঠ করে উঠতে উঠতে রাজুদের বাড়ি গেল। তারা দুই বোন রাজু ও তার মাকে উঠিয়ে নিয়ে তাদের বাড়ির পেছনে নিয়ে গেল। কে কে তোমরা? ছাড়ো আমাদের, ছাড়ো বলছি। আমাদের ছেড়ে দাও, আমরা তোমাদের কি ক্ষতি করেছি? ক্ষতি তো আমাদের করিসনি, তোরা তোদের নিজেদেরই করেছিস। এবার আমাদের পেটে গিয়ে শান্তি কর। ভোর হওয়ার আগে তারা দুই বোন প্রাসাদে ফিরে ঘুমিয়ে গেল। পরের দিন সকালে রাজুদের ঘরের পেছনে রাজু ও তার মায়ের মাথাসহ হাড় পাওয়া গেল। পুরো গ্রামবাসী এমন ভয়ানক অবস্থা দেখে খুব আতঙ্কিত হলো। রাতের বেলা তোমরা সবাই সাবধানে থেকো। রাজু ও তার মায়ের এমন অবস্থা দেখে তো আমি ভয় পেয়ে গিয়েছিলাম। দেখে তো মনে হচ্ছে কোন রাক্ষসী তাদের হাড় মাংস একেবারে চিবিয়ে চিবিয়ে খেয়েছে। না না বাবা, আজ থেকে আমি রাতের বেলা আর বাইরে নামবো না। আহ, তোমরা বাজে বোকা বন্ধ করো। আমরা তো কেউ দেখিনি যে তাদের কিসে খেয়েছে। তোমরা কেউ ভয় পেও না, আরো দু একদিন দেখো গ্রামে কি হয়। এখন যে যার মতো বাড়ি ফিরে যাও। এভাবে প্রতিদিন রাতে গ্রাম থেকে এক দুইজন করে মানুষ উধাও হতে লাগলো। এই নিয়ে গ্রামে বেশ হইচই পড়ে গেল। সবাই জমিদারের কাছে বিচার নিয়ে এলো। জমিদার মশাই, গ্রাম থেকে প্রতিদিন একটা না একটা মানুষ উধাও হয়ে যাচ্ছে। এমন হতে থাকলে তো একদিন এই গ্রাম মানুষ শূন্য হয়ে যাবে। হ্যাঁ জমিদার মশাই, প্রতিদিন রাতে পরিবারের মানুষ নিয়ে খুব আতঙ্কে থাকি, না জানি কোন মানুষ উধাও হয়ে যায়। আপনি এর একটা ব্যবস্থা করুন জমিদার মশাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ব্যাপারটা আমি গভীরভাবে ভেবে তোমাদেরকে জানাবো। আমাকে দুদিন সময় দাও। ঠিক আছে, আপনি দেখুন কি করা যায়। জানি না আজ রাতে আবার কার প্রাণ যাবে। সবাই যে যার মতো চলে গেল। এদিকে রাক্ষসী দুই বউ প্রাসাদের জানালা দিয়ে গ্রামবাসীর সকল কথা শুনল। মোহিনী, আমাদের আজ থেকে সাবধানে থাকতে হবে। গ্রামের লোকেরা কিন্তু অনেক সতর্ক হয়ে গেছে। একদিন কাঁচা মাংস না খেলে যে আমার শরীরে শক্তি পায় না, তার উপরে গ্রামের লোকগুলোও তেমন, সব কাজে বাধা দেয়। ফালতু বকা বন্ধ কর, যেটা বললাম সেটা মনে রাখিস। আজ আমরা মাঝরাতের একটু আগে বের হব। ধুয়ে ধুয়ে চার মিলে যাচ্ছে। যেদিন থেকে আমি মায়ামোহিনীকে বিয়ে করে গ্রামে এনেছি, সেদিন থেকেই একটা না একটা মানুষ নিখোঁজ হচ্ছে। তার মানে কি সত্যি এরা রাক্ষসী? না না না, আমাকে আজ রাতে জেগে থাকতে হবে। দেখবো এ কাজ এদের নাকি। সেই রাতে জমিদার ঘুমের ভান ধরে বিছানায় শুয়ে রইল। এদিকে তার দুই বউ উঠে বাইরে এলো। জমিদারও তাদের পিছু নিল। মোহিনী, জমিদার মশাই জাগার আগে আজ ফিরতে হবে। উনি যদি আমাদের বাইরে দেখেন তবে সন্দেহ করবেন। আমি ঠিক যেটা ভেবেছিলাম সেটাই। এরা সত্যিই রাক্ষসী। কাল সকালে এদের একটা ব্যবস্থা করতে হবে। সেই রাতে তারা দুই বউ কাউকে স্বীকার করতে না পেরে ঘরে ফিরে এলো।
আজ শিকারটা হাত ফসকে গেল। গ্রামের সবাই প্রায় জেগে আছে। শিকার না পেলে আমার মাথায় কাজ করে না। মোহিনী, আসতে, উনি জেগে যাবেন তো। কাল আমরা অন্য কোনো উপায় বের করব। এখন ঘুমিয়ে পড়। পরের দিন সকালে জমিদার গ্রামের সবাইকে তার বাড়িতে খবর দিল এবং তার দুই বউকে একটা লোহার খাঁচায় বন্দি করলো। আমি দুঃখিত গ্রামবাসী, আসলে আমার দুই বউই রাক্ষসী। এদের জন্যই আজ গ্রামের অসহায় মানুষদের প্রাণ গিয়েছে। কাদের আপনি অসহায় বলছেন জমিদার মশাই? যারা পণের জন্য বউ পেটায়, যেসব শাশুড়িরা পণের জন্য বউকে নির্যাতন করে, যারা বিনা কারণে অন্যায় করে মানুষ ঠকায়। আমরা সেই সব মানুষকে শিক্ষা দিয়েছি এটা কোনো অন্যায় না। আমরা রাক্ষসী হতে পারি, তবে খারাপ রাক্ষসী না। আসলে এই দুই রাক্ষসী ঠিক কথাই বলেছে। যারা আজ পর্যন্ত নিখোঁজ হয়েছে তারা সবাই তো বউকে পেটাতো, আর না হয় নানা রকম অন্যায় করতো জমিদার মশাই। কিন্তু এগুলো করে তোমাদের কি লাভ? তোমরা কেন এই পাপ কাজ করবে? আমরা এসবের শিকার হয়েছি, তাই সিদ্ধান্ত নিয়েছিলাম যারা এমন অন্যায় করবে তাদের আমরা সাজা দেব। তোমরা রাক্ষসী, তোমরা কেন অন্যায়ের শিকার হবে? আমরা আগে মানুষ ছিলাম, অনেক বছর ধরে সাধনা করে তবেই আমরা রাক্ষসী রূপ পেয়েছি। মস্করা হচ্ছে জমিদার মশাই। মানুষ আবার কখনো রাক্ষসী হয় নাকি? হ্যাঁ হয়। তাহলে শুনুন আমাদের সেই করুণ কাহিনী। বাবা মায়ের আদরের মেয়ে ছিলাম আমরা দুই বোন। বাবা মা ঘটা করে আমাদের দুই বোনকে বিয়ে দিল পাশের গ্রামে। তারা দুই ভাই ছিল, কিন্তু বিয়ের পরেই বাদে বিপত্তি। এই যে মহারানীরা, এখনো ঘুম থেকে ওঠা হয়নি? বাইরে সমস্ত কাজ পড়ে আছি, কাজগুলো করে আমাকে উদ্ধার করো। শোন, শুধু কাজ করলে চলবে না। বিয়ের তো অনেক দিন হলো, বাবার বাড়ি থেকে পণ আনতে হবে, পণ। সেটা তো পণের কথা কি বলছো ভাই? 2 দিন সময় দাও। 2 দিনের ভেতরে পণ দিতে না পারলে চামড়া চিরে লবণ দেওয়া হবে। হা হা হা। কি বলছো এগুলো? পণ কেন আনবো? এমনিতেই বাবা মা তো আমাদের অনেক সোনা গহনা দিয়েছেন। আমার বাবা এত ধনী না যে পণ আনবো। আমরা কোনো পণ আনতে পারবো না। মুখে মুখে তর্ক হচ্ছে, তোরা এখনো দাঁড়িয়ে দেখছিস কি? এদের হাত পা ভেঙে বাবার বাড়ি পাঠিয়ে দে। আর মেরু না, লাগছে আমার, ছেড়ে দাও। আমাদের মেরে ফেললেও পণ আনবো না। ছেড়ে দাও আমাদের। সেদিন মায়া ও মোহিনী বাবার বাড়িতে চলে যায়। তাদের এমন অবস্থা দেখে মায়া ও মোহিনীর বাবা মা গলায় দড়ি দিয়ে মারা যায়। কি অন্যায় ছিল আমাদের যে বিনা দোষে আমার বাবা মাকে মরতে হলো। সেদিন থেকেই আমরা প্রতিজ্ঞা করেছিলাম ওদের ধ্বংস করব। তাই তো সাধনা করে রাক্ষসী হয়ে সর্বপ্রথম ওদের মা ছেলেকেই আমাদের খাবার বানাই। আসলে তোমাদের সাথে যা হয়েছে সেটা খুব অন্যায় হয়েছে, কিন্তু তোমরা কি আর মানুষ রূপে ফিরতে পারবে না? হ্যাঁ পারবো। জঙ্গলে চীনা গুহার ভেতরে চীনা ফল আছে, সেই ফল খেলে আমাদের রাক্ষসের শক্তি নষ্ট হয়ে যাবে। তবে তোমাদের সেই শক্তি নষ্ট করে ফেলো। আমি চাই তোমরা মানুষ রূপে সুখে শান্তিতে দিন কাটাও। আমরাও আমাদের ভুল বুঝতে পেরেছি। আমরা আবার মানুষের রূপে ফিরে আসব। কিন্তু সেই চীনা ফল তো আমরা আনতে পারবো না। সেই চীনা গাছ জাদুমন্ত্র দিয়ে বন্দি করা। আমরা সেখানে গেলে বন্দি হয়ে যাব। আমি যাব সেই ফল আনতে, তোমরা নিশ্চিন্তে থাকো। জমিদার জঙ্গলে চীনা গুহায় গিয়ে চীনা ফল নিয়ে ফিরে এলো। এই নাও সেই ফল। ফলটা এবার তোমরা খেয়ে নাও দেখি। আপনাকে আবারও ধন্যবাদ আমাদের একটা ভালো জীবন উপহার দেওয়ার জন্য। হ্যাঁ, পৃথিবীতে সবাই হয়তো একরকম হয় না। কখনো ভাবিনি সৃষ্টিকর্তা আমাদের কপালে সুখ শান্তি দিবে। এরপর জমিদার ও তার দুই বউ সুখে শান্তিতে দিন কাটাতে লাগলো।